হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসটা তোমরা স্কিপ না করে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই তোমাদের কাজে আসবে। তোমরা সকলেই জানো খুব শীঘ্রই টেট এক্সাম কিন্তু হবে, তো সেটাকে টার্গেট রেখেই কিন্তু প্রিপারেশনটা করতে লাগবে। অনেকেই জানি তোমরা প্রিপারেশন করেছো, তোমরা রিভিশন করছো, কিন্তু অনেকেই আছো তোমরা ভাবছো নোটিফিকেশন দেখ তারপর আমরা পড়াশোনা করব। এইরকম চিন্তাধারা থাকলে সেটা তোমরা চেঞ্জ করে নাও, কারণ নোটিফিকেশন দিলে পড়বো সেটা কিন্তু হয় না, কারণ এটা একটা কম্পারেটিভ এক্সাম। সিলেবাসটা এত ছোট নয়, তার জন্য এখন থেকেই প্রিপারেশনটাকে স্ট্রং করতে লাগবে, প্রিপারেশনটাকে আরও ভালোভাবে নিতে লাগবে। আর সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, তোমাদের গাইডেন্সের জন্য, হেল্পের জন্য। সেদিকে দেখেই আমরা দ্য সাকসেস মাস্টার চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার জন্য বিভিন্ন সাবজেক্ট থেকে। ওকে, তো আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আজকে আমি সুস্মিতা তোমাদের জন্য পলিটি থেকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আর সেই টপিকটা হলো ভারতীয় সংসদ, লোকসভা। এই টপিকটা থেকে প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তোমরা একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, ভারতীয় সংসদ, লোকসভা। তো প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় সংসদের মধ্যে কয়টি কক্ষ রয়েছে। ভারতের সংসদের মধ্যে কক্ষ রয়েছে কয়টি? দুইটি রয়েছে, আর সেগুলি হলো রাজ্যসভা আর একটি হলো লোকসভা। ওকে, তো রাজ্যসভাকে কি বলা হয়? উচ্চ কক্ষ। রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ। আর সেই রাজ্যসভার মধ্যে মোট আসন রয়েছে কয়টা? আসন রয়েছে 250টা আসন রয়েছে, মোট আসন রয়েছে 250। আর সেই 250 থেকে 238 জন সদস্যকে নির্বাচিত করা হয় জনপ্রতিনিধি দ্বারা। যে 250 থেকে 238 জনকে নির্বাচিত করা হয় কার দ্বারা? জনপ্রতিনিধির দ্বারা। আর সেগুলি যে করা হয় রাজ্য থেকেও নেওয়া হয়, প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও নেওয়া হয়। আর এই 238 জন ছাড়া বাকি যে আর 12 জন রয়েছে, সেই 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। এই 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ। আর রাজ্যসভার মধ্যে মোট আসন রয়েছে 250টা। তো সেই 250টা থেকে 238 জন সদস্যকে নির্বাচিত করা হয় জনপ্রতিনিধিদের ভোটের দ্বারা। আর বাকি যে 12 জন রয়েছে, সে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। তো এটা হলো রাজ্যসভা। তারপর দেখে নেব লোকসভা। লোকসভাকে কি বলা হয়? নিম্নকক্ষ। লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ। আর লোকসভার মধ্যে বর্তমানে মোট আসন রয়েছে 543। বর্তমানে কত রয়েছে? 543। আর সেই 543 থেকে যে অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলি থেকে নির্বাচিত করা হয় 524 জন। কতজন নির্বাচিত করা হয়? 524 জন করা হয় অঙ্গরাজ্য থেকে। আর বাকি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত করা হয় 19 জন। 19 জন। আর বর্তমানে মোট আসন সংখ্যা কত? 543 জন। তার মধ্যে থেকে 524 জন অঙ্গরাজ্য থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 19 জন নির্বাচিত করা হয়। এটা হলো লোকসভা। ওকে, তো এই বেসিকটা দেখলাম। আর এই যে রাজ্যসভা রয়েছে, উচ্চ কক্ষ রয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা ডিটেলসে পড়বো। আজকে ক্লাসের মধ্যে আমরা মেনলি পড়বো এই লোকসভা নিয়ে। ওকে, লোকসভা নিয়ে আমরা ডিটেলসে পড়বো, তারপর আমরা লাস্টে কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। ওকে, সো নেক্সট দেখে নেব লোকসভা। এই যে লোকসভা রয়েছে, লোকসভা কোনটা? নিম্নকক্ষ। লোকসভা হলো ভারতের যে সংসদ রয়েছে সেটা নিম্নকক্ষ। সদস্যগণ প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়। আর লোকসভায় যতজন সদস্য রয়েছে, বর্তমানে কত রয়েছে? 543 জন। এই 543 জন সদস্যদের কি করা হয়? নির্বাচিত করা হয়। অঙ্গরাজ্য থেকেও করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও করা হয়। আর এই সদস্যদের প্রত্যক্ষভাবে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত করা হয়। 330 নং ধারায় রাষ্ট্রপতি অনধিক 2 জন ইঙ্গ ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারবেন। যে 330 নং একটা ধারা রয়েছে, সেই ধারার অ্যাকর্ডিং রাষ্ট্রপতি কি করতে পারবেন? অন্যান্য যে আরও দুইজন ইঙ্গ ভারতীয় যারা রয়েছে, ইঙ্গ ভারতীয় সদস্যকে লোকসভায় কি করতে পারবেন? মনোনীত করতে পারবেন। কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা হয়েছে। সেটা কি?
বর্তমানে 2020 সালের 104তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা সেই ব্যবস্থা বাতিল করা হয়েছে। কিন্তু কি করা হয়েছে বর্তমানে 2020 সালের 104তম যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংশোধনী আইনের দ্বারা এই ব্যবস্থাটাকে কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। কোন ব্যবস্থাকে? আগে 330 নং ধারার অ্যাকর্ডিং রাষ্ট্রপতি অন্যান্য আরও 2জন ইঙ্গ ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারত। কিন্তু 2020 সালে এসে এই যে সিস্টেমটা চেঞ্জ করেছেন। ওকে, সিস্টেমটা কি চেঞ্জ করেছেন, যে এই ব্যবস্থাটাকে বাতিল করা হয়েছে। কততম সংবিধান সংশোধনীর দ্বারা? 104তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা এই ব্যবস্থাটাকে কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। তবে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যে আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটিকে পুনরায় 10 বছরের জন্য বৃদ্ধি করাও হয়েছে। ওকে, তো এই যে লোকসভা রয়েছে, লোকসভাকে হলো ভারতের সংসদের নিম্নকক্ষ। আর লোকসভার মধ্যে যতজন সদস্য রয়েছে, যেরকম বর্তমানে রয়েছে 543 জন। এই 543 জন কি করে প্রত্যক্ষভাবে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত করা হয়। কিন্তু কোনো এক সময় আরও আগে কি ছিল, 330 নং ধারার রাষ্ট্রপতি কি করতে পারেন, 2জন ইঙ্গ ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারত। কিন্তু 2020 সালে এসে 104তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা এই ব্যবস্থাটাকে, যে রাষ্ট্রপতি যে 2জন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করত, এই ব্যবস্থাটাকে বাতিল করে দিয়েছে। তবে যে তপশিলি জাতি রয়েছে এবং তপশিলি উপজাতি রয়েছে তাদের জন্য যে আসন সংরক্ষণ করার যে ব্যবস্থাটা, সেটাকে কি করা হয়েছে, সেটাকে পুনরায় আবার 10 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। ওকে, নেক্সট রয়েছে বর্তমানে লোকসভায় 79টি আসন তপশিলি জাতি এবং 47টি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। যে আগের স্লাইডে আমরা কি পড়েছি, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থাটা কি করা হয়েছে, পুনরায় 10 বছরের জন্য বাড়ানো হয়েছে। এই যে 10 বছরের জন্য বাড়িয়েছেন, সেটার মধ্যে কার জন্য কতটা যে আসন রয়েছে, তপশিলি জাতিদের জন্য রয়েছে কত, 79 আর 47টি আসন রয়েছে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। সদস্যদের যোগ্যতা, লোকসভার যে সদস্যরা রয়েছে এই সদস্য হতে গেলে তার কি যোগ্যতা লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে, সেগুলি আমরা এখন দেখে নেব। প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। যেহেতু ভারতীয় সংসদের কথা বলা হচ্ছে, ভারতীয় সংসদের একটা কক্ষই হলো কি লোকসভা, যেটাকে নিম্ন কক্ষ বলা হয়, তাহলে সর্বপ্রথম যোগ্যতা বা কোয়ালিফিকেশন, তাকে ভারতীয় নাগরিক হতে লাগবে। তার কমপক্ষে বয়স হতে হবে 25, তাই 25 বছর তো হতেই লাগবে। নেক্সট, অন্যান্য যোগ্যতাগুলি সংসদ কর্তৃক নির্ধারিত হবে। আর তাছাড়া ভারতীয় নাগরিক ও 25 বছরের যে ব্যাপারটা রয়েছে, এই দুইটা ছাড়া আরও অন্যান্য যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন রয়েছে সেগুলি কি করবেন, সেগুলি যে সংসদ রয়েছে সেই সংসদে নির্ধারিত করবেন সেই যোগ্যতাগুলি কি হবে। বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বা আদালত কর্তৃক ঘোষিত দেউলিয়া ব্যক্তি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখালে তার যোগ্য বলে বিবেচিত হবে না। ওকে, তো এখন দেখবো যে সদস্যরা রয়েছে লোকসভার মধ্যে তাদের যে কার্যকালের মেয়াদটা কত বছর। লোকসভা কার্যকালে সাধারণত 5 বছর। লোকসভার যে কার্যকালের যে মেয়াদটা সেটা সাধারণত জেনারেলি থাকে 5 ইয়ার্স, 5 বছর। কিন্তু রাষ্ট্রপতি মনে করলে 5 বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারে। কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করেন যে 5 বছর কমপ্লিট তো হয়নি, কিন্তু তার আগে কোনো একটা কারণে সে কী করবেন, রাষ্ট্রপতি মানে লোকসভাটাকে ভেঙে দেবেন, সেটা রাষ্ট্রপতি করতে পারবেন। আবার যদি তিনি ভাবেন যে জরুরি অবস্থার সময় লোকসভা মেয়াদ বৃদ্ধিও করতে পারেন, আবার যদি ভাবেন কোনো একটা জরুরি অবস্থা রয়েছে সেই সময় লোকসভার যে মেয়াদটা 5 বছর থেকে বাড়িয়ে কিছু বৃদ্ধিও করতে পারেন, সেটা কে করতে পারেন, রাষ্ট্রপতি। ওকে, তো এটা হলো কার্যকাল। নেক্সট রয়েছে ক্ষমতা ও কার্যাবলী। এখন আমরা দেখে নেব লোকসভার যে যারা সদস্যরা রয়েছে তাদের কি ক্ষমতা রয়েছে, কি কি কাজ রয়েছে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। আর এটা দেখার আগে তোমাদের আমরা বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা কিন্তু নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। যেই ব্যাচের মধ্যে তোমরা কোনো রকম এডমিশন ফি ছাড়াই আমরা এডমিশন নেব, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই টেটের কোর্সটা। 6 মান্থের কোর্স পেয়ে যাবে। এই ক্লাসের মধ্যে এই যে কোর্সটা রয়েছে এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে অফলাইন ক্লাস, যেখানে খুব সিস্টেমেটিক ওয়াইজ খুব সুন্দরভাবে টপিক ধরে ধরে প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু আমাদের এখানে ক্লাস করানো হয়। এখন সেটা সিডিপি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক বা এসএসটি হোক, ককবরক হোক, সবগুলি কিন্তু একদম টপিক ধরে ধরে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ উইথ এক্সাম্পল
ক্লাসগুলি প্রোভাইড করা হয়, প্র্যাকটিস করানো হয়, ইভেন অনলাইন মক টেস্ট এবং অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট নেওয়া হয় প্রতি সপ্তাহে। এভরি উইক মক টেস্ট হয়, প্র্যাকটিস করানো হয়, একটা টপিক শেষ করার পর প্র্যাকটিস করানো হয়, মক টেস্ট নেওয়া হয়। এই সুবিধাগুলি তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার এডমিশন নিলে, যেখানে যেহেতু একটা অফার চলছে, এই অফারের মধ্যে কোনো রকম এডমিশন ফিস লাগছে না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে। আর সেই মান্থলি পেমেন্টটা হবে ওয়ান টাইম পেমেন্ট, মানে মাত্র একবার পেমেন্ট করে তোমরা অ্যাডভান্স পে করতে লাগবে, একবার পেমেন্ট করে তোমরা পেয়ে যাবে এই ফুল কোর্সটা। বাকি ডিটেলসটা জানতে চাইলে তোমরা এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো ডিটেলসটা জানার জন্য। আর আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে। তো যারা যারা এই নতুন ব্যাচে এডমিশন হতে চাও, একদম সিলেবাসের প্রথম থেকেই তোমরা ক্লাস মিস না করে প্রথম থেকে ক্লাসগুলো পেতে চাও, তোমরা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করো, কারণ আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড। যদি সিটটা ফুলফিল হয়ে যায় তারপর কিন্তু আমরা এই ব্যাচে এডমিশন দিতে পারবো না। তার জন্য বলছি তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া নম্বরে। বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেব। সো ক্ষমতা ও কার্যাবলী। জনগণের দ্বারা লোকসভা সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। জনগণের দ্বারা লোকসভা সদস্যরা যে রয়েছে তারা জনগণের ভোটের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। আর সেই কারণে যে এই জন্যই লোকসভাকে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ কক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। আর এই কারণে লোকসভাকে কী করা হয়, সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কক্ষ হিসাবে চিহ্নিত করা হয়। লোকসভার ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিতভাবে আলোচনা করা হয়েছে। লোকসভার কী কী ক্ষমতা রয়েছে, তার কাজগুলি কী কী, সেগুলি নিম্নে আলোচনা করা হয়েছে। এখন সেগুলি এখন আমরা ডিটেলসে দেখে নেব। প্রথমত দেখব সরকার গঠন, ফরমেশন অফ গভর্নমেন্ট। সরকার গঠন করা লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সরকার গঠন যে করবে সেটা করা হলো লোকসভার একটা গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট একটা কাজ। লোকসভার সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সরকার গঠন করে। নেক্সট রয়েছে শাসন বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। শাসন বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই সংক্রান্ত যে ক্ষমতাগুলি সেগুলি আমরা দেখে নেব। সংবিধানে ৭৫(৩) নং ধারা অনুসারে লোকসভার কাছে মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে। যে সংবিধানের যে ৭৫(3) নং ধারায় অনুসারে লোকসভার কাছে মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে। লোকসভায় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা এলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। যদি লোকসভার কাছে কোনো মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো অনাস্থা আসে তাহলে যে সমগ্র যে মন্ত্রিসভাটা রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হয়। লোকসভা শাসন বিভাগকে নিম্নলিখিতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। যে লোকসভা শাসন বিভাগকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে নিয়ন্ত্রণ করতে পারে। আর সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, মুলতবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, নিন্দাসূচক প্রস্তাব প্রভৃতি উপায়ে মন্ত্রীদের কী করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কে করতে পারেন? লোকসভা। 2 নম্বর লোকসভা মন্ত্রীদের তর্ক বিতর্কের মাধ্যমেও সমালোচনা করে নিয়ন্ত্রণ করেন। লোকসভা কী করেন? মন্ত্রীদের মধ্যে তর্ক বিতর্কের মাধ্যমেও সমালোচনা করেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকে। 3 নম্বর লোকসভার বাজেটে ত্রুটি বিচ্যুতি সমালোচনা করে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। যে লোকসভার যে বাজেট রয়েছে সেই বাজেটের ত্রুটি বা বিচ্যুতি এগুলি সমালোচনা করেও মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট রয়েছে 4 নম্বরে বিল ও কোনো প্রস্তাবের ক্ষেত্রে বিতর্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। বিল ও কোনো প্রস্তাবের ক্ষেত্রেও বিতর্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। 5 নম্বর লোকসভায় সরকার যে প্রতিশ্রুতি প্রদান করে তার বাস্তবায়নের জন্য কমিটির মাধ্যমে কাজ করে। আইন বিষয়ক ক্ষমতার মধ্যে রয়েছে লোকসভা 3টি তালিকার মধ্য দিয়ে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। যে লোকসভা কী করেন? মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করেন কিসের মাধ্যমে? 3টি তালিকার মাধ্যমে। আর সেই 3টি তালিকা হলো কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকা 100টি বিষয়ে লোকসভা আইন প্রণয়ন করে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। যে কেন্দ্র তালিকার 100টি বিষয়ে লোকসভা আইন প্রণয়ন করে সেই যে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। বর্তমানে 52টি বিষয় যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। আর বর্তমানে কি 52টি বিষয় রয়েছে যেগুলি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলিকে কেন্দ্র ও রাজ্য যুগ্মভাবে আইন প্রণয়ন করলেও কেন্দ্রীয় আইনের প্রাধান্য পরিলক্ষিত হয়। তো এখানে কেন্দ্র তালিকা কি? যেটা কেন্দ্রের আন্ডারে থাকে, কেন্দ্র যেটাকে কি করে মানে অ্যাডজাস্ট করে যেটাকে যে নিয়ন্ত্রণ করে থাকে। রাজ্য হলে যে রাজ্য তালিকা, আরেকটা হচ্ছে যুগ্ম, যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই যে কেন্দ্র তালিকা রয়েছে এই কেন্দ্র তালিকার মধ্যে 100টি বিষয় লোকসভার মধ্যে আইন প্রণয়ন
করে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বর্তমানের মধ্যে 52টি বিষয় যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। আর এই যে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলিকে কেন্দ্র ও রাজ্য যুগ্মভাবে, মানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়ন করে, কিন্তু সেটা করা সত্ত্বেও, যুগ্মভাবে করা সত্ত্বেও কেন্দ্রের যে আইনের প্রাধান্যটা সেটা পরিলক্ষিত করা হয়। ওকে, নেক্সট, অর্থ সংক্রান্ত ক্ষমতা। তোমাদের যদি কোনো পার্টের মধ্যে ডাউট থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের জন্য একটা ডাউট সেশন নিয়ে আসবো, সেখানে তোমাদের ডাউটগুলি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সো এখন আমরা দেখে নেব অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে অর্থ বিল বিষয়ে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে লোকসভা। যে অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত ক্ষমতা কে ভোগ করে? লোকসভা। এই বিষয়ে কেবল রাজ্যসভা বিলটি 14 দিন পর্যন্ত আটক করতে পারে। লোকসভার অর্থ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন। যে লোকসভা যদি কোনো একটা অর্থ বিল থাকে তাহলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন। 2 নম্বর, সংবিধানের 256 নং ও 266 নং ধারা অনুসারে কর ধার্য, কর সংগ্রহ ও ব্যয় নির্বাহ পার্লামেন্টের আইন দ্বারা নির্ধারিত। নেক্সট, সরকারি আয় ব্যয় নির্ধারণের জন্য পার্লামেন্ট 2টি কমিটি গঠন করেছে। যে সরকারি আয় ও ব্যয় নির্ধারণ করার জন্য, যে কতটুকু আয় হচ্ছে কতটুকু ব্যয় হচ্ছে সেটাকে নির্ধারণ করার জন্য পার্লামেন্টের মধ্যে 2টি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিগুলি হলো সরকারি গণিতিক কমিটি, আরেকটি হলো আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এই 2টি কমিটি কি করেছে? গঠন করা হয়েছে। ওকে, নেক্সট, বিচার সংক্রান্ত ক্ষমতা। বিচার সংক্রান্ত ক্ষমতা। ওকে, সো বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে 1 নম্বর, লোকসভা আইনসভার অবমাননা এবং অধিকার ভঙ্গের অভিযোগে সদস্যদের শাস্তি দিতে পারে। যে লোকসভা কি করতে পারে? আইনসভার যে অবমাননা বা অধিকার ভঙ্গ হয়, তাহলে অধিকার ভঙ্গের অভিযোগে সদস্যদের শাস্তিও দিতে পারে। 2 নম্বর, লোকসভা রাজ্যসভার সঙ্গে আলোচনা করে কোনো নিম্ন আদালতকে হাইকোর্টে পরিণত করতে পারে। লোকসভা রাজ্যসভার সঙ্গে আলোচনা করে কোনো একটা নিম্ন একটা আদালতকে সেটাকে হাইকোর্টেও পরিণত করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন ও ক্ষমতা বৃদ্ধি করতে পারে লোকসভা। যে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেখানে হাইকোর্ট স্থাপন করা ও ক্ষমতাটা বৃদ্ধি করতে পারে, সেটা কে করতে পারে? লোকসভা করতে পারে। তো লোকসভার কাছে সেই ক্ষমতাও রয়েছে। তো এটাই হলো বিচার সংক্রান্ত ক্ষমতা। নেক্সট রয়েছে নির্বাচন ও পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা। যে কোনো নির্বাচন করা বা পদচ্যুতি করা, এই ক্ষমতাও লোকসভার কাছে রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার সদস্যগণ অংশগ্রহণ করতে পারে। যে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা যে সদস্যরা রয়েছে সেই সদস্যগণ অংশগ্রহণ করতে পারেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টও আনতে পারেন লোকসভার সদস্যরা। লোকসভার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অসৎ আচরণ ও অযোগ্যতার অভিযোগের ভিত্তিতে অপসারণ করার জন্য প্রস্তাব পেশ করতে পারেন। লোকসভা কি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদের যদি অসৎ আচরণ বা কোনো অযোগ্যতার অভিযোগের ভিত্তিতে অপসারণ করার জন্য প্রস্তাবও পেশ করতে পারেন। এখন আমরা দেখব জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। খুবই ইম্পর্টেন্ট পার্ট, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। আর এটার আগে তোমাদের বলে দিই, তোমাদের যদি কারোর নোটসের প্রয়োজন হয় টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সেই নোটসগুলি নিতে পারো। অনেকেই তোমরা ফোন করেছিলে, যেগুলো আমরা ভিডিওতে করাচ্ছি সেগুলি আমাদের নোটসে আছে কিনা। তোমাদের বলে দিই, আমাদের যে নোটসটা রয়েছে একদম আপডেটেড নোটস রয়েছে, সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে সবগুলি সাবজেক্ট থেকে। প্রতিটা টপিকেরই প্রথমেই প্রতিটা টপিক ধরে ধরে সেখানে একদম ডিটেলসে কনসেপ্টটা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস আর কোশ্চেন আনসার, যেগুলো ইউটিউবে দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে, কারণ ইউটিউবে সবসময় সবটা করানো পসিবল হয় না, বাট আমাদের নোটের মধ্যে ডিটেলসে রয়েছে। তো যারাই ভাবছো তোমাদের নোটসের প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নোটস নিতে পারো, এবং নোটের সাথে তোমরা অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগটাও পেয়ে যাবে। তো যারাই নোটসগুলো নিতে চাও এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, ইমার্জেন্সি পাওয়ার। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে লোকসভার বিশেষ ক্ষমতা রয়েছে। যে 1978 খ্রিস্টাব্দে 44তম যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংশোধনী অনুযায়ী জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে লোকসভার কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। এই সংশোধনীতে বলা হয়েছে লোকসভা যদি রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করার সুপারিশ করে তাতে
রাষ্ট্রপতি লোকসভার সুপারিশ মতো জরুরি অবস্থা প্রত্যাহার করতে বাধ্য থাকেন। রাষ্ট্রপতিকে লোকসভার 1/10 অংশ সদস্য বিশেষ অধিবেশন ডাকার পরামর্শ দিলে রাষ্ট্রপতি ওই অধিবেশনকে ডাকতে বাধ্য থাকেন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা এক দুবার পড়লেও তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর ডাউট থাকলে তোমাদের বারবার বলছি, কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের জন্য একটা ডাউট সেশন নিয়ে আসবো, সেখানে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে অন্যান্য ক্ষমতা। অনেকগুলি ক্ষমতা আমরা দেখলাম, লোকসভায় কী ক্ষমতা রয়েছে, তার কাজ কি। এখন আরও অন্যান্য কিছু ক্ষমতাও রয়েছে, সেগুলি হলো 1 নম্বর, সংবিধানের 2 নং ধারা অনুসারে পার্লামেন্টে নতুন রাজ্য গঠন ও পুনর্গঠন করতে পারবে। যে সংবিধানের যে 2 নং ধারা রয়েছে তার অ্যাকর্ডিং পার্লামেন্টে নতুন রাজ্য গঠন করা ও পুনর্গঠন করতে পারবে। 2 নম্বর, সংবিধানের 3 নং ধারা অনুসারে পার্লামেন্টে কোনো রাজ্যকে সংযুক্তিকরণ বা বিচ্ছিন্নকরণ বা নতুন রাজ্য গঠন করতেও পারবে লোকসভা। তো সংবিধানের 3 নং ধারার মধ্যে বলা আছে যে পার্লামেন্টের যদি কোনো রাজ্যকে সে সংযুক্তিকরণ করবে বা বিচ্ছিন্নকরণ করবে কিংবা নতুন রাজ্য গঠন করবে, তাহলে সেটাও করতে পারবে। 3 নম্বর, সংবিধানের 16(3) নং ধারা অনুসারে সরকারি চাকরির ক্ষেত্রে পার্লামেন্টের বসবাসগত যোগ্যতা নির্ধারণ করতে পারবে। 4 নম্বর, সংবিধানের 169(1) নং ধারা অনুসারে অঙ্গরাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন করতে পারে পার্লামেন্ট। উল্লেখ্য, 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ লোপ পেয়েছে। এটা মাথায় রাখবে, এই তথ্যটা। 1969 সালে পশ্চিমবঙ্গে যে বিধান পরিষদ রয়েছে সেটা লোপ পেয়েছিল। ওকে, নেক্সট, লোকসভা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখন লোকসভা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। লোকসভার প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে। যে লোকসভার প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1952 সালে। প্রথম নির্বাচনে মোট 489টি আসনের মধ্যে কংগ্রেসের 364টি আসনে জয়লাভ করেছিল। প্রথমেই ছিল যে 489, তার মধ্যে থেকে কংগ্রেসই ছিল কত পেয়েছিল? 364। নেক্সট, 2019 সালে লোকসভার 17তম নির্বাচন হয়েছিল। 2019 সালে কততম যে নির্বাচন হয়েছিল? 17তম নির্বাচন হয়েছিল। এতে যে এর মধ্যে 552টি আসনের মধ্যে 303টি আসনে ভারতীয় জনতা পার্টির সহযোগী দলগুলি এনডিএ জয়লাভ করেছিল। তারপর রয়েছে 1952 সালে লোকসভার মোট সদস্যদের মধ্যে 22 জন মহিলা প্রতিনিধি ছিল। যে 1952 সালে যে লোকসভার মধ্যে যে নির্বাচন হয়েছিল সেটার মধ্যে মোট সদস্যদের মধ্যে 22 জন সদস্য ছিল মহিলা প্রতিনিধি। আর বর্তমানে এর সংখ্যা কত হয়েছে? 78। বর্তমানে এর সংখ্যা হয়েছে 78, যা এখন পর্যন্ত সর্বাধিক ম্যাক্সিমাম। সর্বশেষ মহিলা স্পিকার সুমিত্রা মহাজন। ডক্টর নীলম সঞ্জীবন রেড্ডি হলেন একমাত্র স্পিকার যিনি নির্দিষ্ট কার্যকালের পূর্বেই পদত্যাগ করেন। আর তিনি হলেন একমাত্র স্পিকার যারা কার্যকালের যে একটা কার্যকালের মেয়াদ থাকে সেটা পূরণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। এখন আমরা দেখে নেব কিছু কোশ্চেন আনসার। ওকে, তো ফার্স্টে রয়েছে লোকসভার মোট আসন সংখ্যা কত? যে বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা হলো 543। লোকসভার অঙ্গরাজ্যগুলি থেকে নির্বাচিত সদস্য সংখ্যা 524। যে লোকসভার মধ্যে মোট আসন সংখ্যা বর্তমানে 543, তার মধ্যে থেকে 524 হলো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সদস্য সংখ্যা। এবং যে বাকি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হলো 19 জন। লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সদস্য সংখ্যা 19 জন। ভারতের সংসদের নিম্ন কক্ষের নাম কি? ভারতের সংসদের নিম্ন কক্ষের নাম হলো লোকসভা, আর যদি উচ্চকক্ষ বলা হয় তাহলে হবে রাজ্যসভা। বর্তমানে লোকসভা তফসিলে জাতি আসন সংখ্যা কত? 79। 6 নম্বর, বর্তমানে লোকসভায় তফসিলি উপজাতিদের আসন সংখ্যা কত? 47। লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স সংখ্যা কত? 25 বছর। লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। 9 নম্বর, লোকসভা কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই লোকসভা কে ভেঙে দিতে পারেন? রাষ্ট্রপতি। লোকসভা যে কার্যকালের মেয়াদ রয়েছে সেটা পূরণ হওয়ার আগেই কে সেই লোকসভাটাকে ভেঙে দিতে পারেন? রাষ্ট্রপতি। ওকে, নেক্সট 10 নম্বর, কেন্দ্র তালিকায় লোকসভা কয়টি বিষয়ে আইন প্রণয়ন করে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করেন? 100টি। অর্থ বিল বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কোন কক্ষ ভোগ করেন? নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা।
12 নম্বর, অর্থ বিল লোকসভা কতদিন পর্যন্ত আটকে রাখতে পারেন? 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারেন। যে অর্থ বিল রয়েছে সেটা 14 দিন পর্যন্ত, যে লোকসভার অর্থ বিলটাকে 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারেন। লোকসভা প্রথম নির্বাচন কত সালে হয়েছিল? 1952 সালে। 1952 সালে। লোকসভা প্রথম নির্বাচনে আসন সংখ্যা কত ছিল? লোকসভা নির্বাচনে যে প্রথম আসন সংখ্যা ছিল 489। 489 প্রথম নির্বাচনে, সেটা কবে হয়েছিল? 1952 সালে। 15 নম্বর, লোকসভার সর্বশেষ মহিলা স্পিকারের নাম? সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের মধ্যে আমরা ভারতীয় সংসদ লোকসভা নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে তোমাদের জন্য রাজ্যসভা থেকেও ক্লাস নিয়ে আসবো, যেখানে কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার আমরা ডিসকাস করব। আর আশা করি তোমাদের আজকে ক্লাসটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা। কোনো সাজেশন থাকলে, কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি কোনো টপিকের নিড হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, ক্লাস করতে চাও, মক টেস্টের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার এডমিশন চলছে নতুন একটা ব্যাচের জন্য, যেটা ডিসেম্বর মান্থ থেকে স্টার্ট হবে। তো যারা তোমরা সেই নিউ ব্যাচের মধ্যে এডমিশন নিতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আমাদের এখানে যে এডমিশন প্রসেসটা, নর্মালি আমাদের এখানে এডমিশন প্রসেসটা থাকে 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস 500 করে। কিন্তু তোমাদের জন্য একটা মেগা অফার দেওয়া হয়েছে। সেই অফারের মধ্যে যারা এডমিশন নিতে চাও, অফারটা কাজে লাগাতে চাও, সুযোগটা হাতছাড়া করতে চাও না, তোমরা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করো। এখন এই অফারের মধ্যে আমরা কোনো ধরনের এডমিশন ফিসটা নিচ্ছি না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই ট্যাটের কোর্সটা। শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে 6 মান্থের কোর্স তোমরা পেয়ে যাবে। এই কোর্সের মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে, প্রতিটা সাবজেক্টে ক্লাস পেয়ে যাবে, যেখানের মধ্যে প্রতিটা সাবজেক্ট থেকে কনসেপ্ট ধরে ধরে পড়ানো হয় উইথ এক্সাম্পল, খুব সুন্দরভাবে বোঝানো হয়। তারপর সেখান থেকে প্র্যাকটিস করা হয়, অনলাইন মক টেস্ট নেওয়া হয়, ইভেন অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট নেওয়া হয় প্রতি সপ্তাহে তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। তো যারাই ভাবছো তোমরা এই কোর্সটা নেবে, এই সুযোগটা হাতছাড়া করবে না। তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করো এই নম্বরে। ওকে, তোমাদের শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে, যেহেতু 6 মান্থের কোর্স 500 করে টোটাল হয় 3000। তো এই 3000 তোমরা ওয়ান টাইম পেমেন্ট, একবারে এই 3000 পেমেন্ট করলে আর তোমাদের পেমেন্ট করতে লাগবে না। এটার মধ্যে টেটের ফুল কোর্স তোমরা পেয়ে যাবে, টেট 1 টেট 2, একদম তোমরা ফুল কোর্স, যাদের যেটা নিয়ে তোমরা সেই কোর্সটা নিতে পারো। আর বাকি ডিটেলসের জন্য এই নম্বরে ফোন করে তোমরা জানতে পারো ডিটেলসটা। আর যদি চাও তোমরা ক্লাস করতে পারবে না, তোমরা শুধু নোটসটা নেবে, সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে টেট 1 টেট 2 ইভেন এসটিজিটি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, সায়েন্স আর্টস সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, কনসেপ্ট উইথ এমসিকিউস। এবং যে নোটসটা আমাদের থেকে নাও না কেন, সেটার সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তো যারাই ভাবছো তোমরা নোটস নেবে কিংবা ক্লাস করবে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, ইভেন আজকে ক্লাসটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। বাকি কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কিংবা এই নম্বরে ফোন করেও ডিটেলসটা জানাতে পারো। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।